ডব্লিউ.বি. ইয়েটসের লেখা সেলিং টু বাইজান্টিয়াম খুব বিখ্যাত একটি কবিতা। এখানে বার্ধক্য, শিল্প আর অমরত্ব খোঁজার এক অসাধারণ জার্নির কথা বলা হয়েছে। চলুন, এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি কেন একজন কবি তার পরিচিত দুনিয়া ছেড়ে এক কাল্পনিক শহরের দিকে রওনা দিচ্ছেন। কবিতাটা শুরুই হয় একটা ঝাঁকুনি দিয়ে, এই বিখ্যাত লাইনটার মাধ্যমে, দ্যাট ইজ নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, মানে এই দেশ বৃদ্ধদের জন্য নয়। ভাবুন তো, এই একটা লাইনই যেন পুরো কবিতার মেজাজটা তৈরি করে দেয়। এখানে লড়াইটা হলো বার্ধক্যের, এমন একটা পৃথিবীর সাথে যেখানে তার আর কোনো জায়গা নেই। আচ্ছা, এই পুরো জার্নিটা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগুব। প্রথমে দেখব কবি কেন নিজের দেশ ছাড়তে চাইছেন, তারপর কিভাবে তিনি প্রকৃতির জগৎটাকে প্রত্যাখ্যান করছেন এবং কেনই বা তিনি একটা অমর শিল্পকর্ম হয়ে উঠতে চান। আর সবশেষে আমরা কবিতার গঠন আর এর মূল ভাবনাগুলো নিয়েও কথা বলবো। দেখুন, এই কবিতার পিছনে কিন্তু কবির নিজের অনুভূতিও জড়িয়ে আছে। ইয়েটস যখন এটা লেখেন ১৯২৭ সালে, তার বয়স ৬০-এর উপরে, তিনি তখন ফিল করছিলেন যে এই আধুনিক পৃথিবী তাকে আর ঠিক বুঝতে পারছে না, তার জন্য এখানে যেন কোনো জায়গাই নেই। এই একাকিত্ব, এই বিচ্ছিন্নতাবোধ, এটাই কবিতার আসল চালিকা শক্তি। কবিতার যে বক্তা তিনি ঠিক এই প্রশ্নটার সাথেই লড়ছেন। আর এখানে কিন্তু কবিতাটা শুধু ইয়েটসের ব্যক্তিগত কথা হয়ে থাকে না, এটা একটা সার্বজনীন প্রশ্ন হয়ে ওঠে। যখন চেনা পৃথিবীটাই অচেনা লাগে, তখন মানুষ কোথায় আশ্রয় খুঁজে বলুন তো? তাহলে প্রশ্ন হল, বক্তা কেন তার নিজের দেশ ছেড়ে চলে যেতে চান? কারণ তার চোখে ওই দেশটা শুধুই যৌবনের দেশ, যেখানে জীবন মৃত্যুর যে চক্র, সেটাই শেষ কথা। আর সেই চক্রে বার্ধক্যের জন্য কোনো সম্মান বা প্রশংসা নেই। তার দেশটা কিন্তু জীবনে ভরপুর। তরুণ তরুণীরা একে অপরের প্রেমে মগ্ন, গাছের ডালে পাখিরা গান গাইছে। কিন্তু কবির চোখে এই সব কিছুই ভীষণ ক্ষণস্থায়ী। তিনি এদেরকে বলছেন ডাইং জেনারেশনস, অর্থাৎ মরণশীল প্রজন্ম, যারা শুধু ইন্দ্রিয়ের আনন্দে বা কবির ভাষায় সেন্সুয়াল মিউজিকে মেতে আছে। যা চিরস্থায়ী, যা অমর, সেটার কথা তারা একদম ভুলে গেছে। এই জায়গাতেই কবিতার মূল দ্বন্দ্বটা একেবারে স্পষ্ট হয়ে ওঠে। একদিকে আছে ইন্দ্রিয় সুখের এক ক্ষণস্থায়ী জগৎ, যা কেবল শরীরকে ঘিরেই ঘোরে, আর অন্যদিকে আছে সেই জগৎ যা জ্ঞান, বুদ্ধি আর আধ্যাত্মিকতার, মানে যা সময়ের ঊর্ধ্বে। বক্তা এর দ্বিতীয়টাকেই বেছে নিতে চান। এখানে বার্ধক্যের কি নির্মম একটা ছবি আঁকা হয়েছে। বৃদ্ধ মানুষ যেন একটা লাঠির উপর ঝুলিয়ে রাখা একটা ছেঁড়া কোট ছাড়া আর কিছুই নয়। কিন্তু এর সাথে একটা শর্তও আছে। শরীর যখন ভেঙে পড়ছে, আত্মাকে তখন আরও শক্তিশালী, আরও আনন্দময় হতে হবে। আত্মাকে তখন হাততালি দিয়ে গান গাইতে হবে। শরীর থেকে আত্মাকে মুক্ত করার এই তাগিদ থেকেই বক্তা সমুদ্র পাড়ি দিচ্ছেন। তার গন্তব্য পবিত্র শহর বাইজেন্টিয়াম। তবে জেনে রাখা ভালো, এই বাইজেন্টিয়াম কিন্তু কোনো বাস্তব শহর নয়। এটা হলো শিল্প, জ্ঞান এবং আধ্যাত্মিকতার এক চূড়ান্ত প্রতীক। তো বাইজেন্টিয়ামে পৌঁছে বক্তা যা চান তা এক কথায় অবিশ্বাস্য। তিনি শুধু আশ্রয় চান না, তিনি চান একটা সম্পূর্ণ রূপান্তর, এমন কিছু যা তাকে প্রকৃতির নিয়মকানুন থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে। বক্তা সোনালি মোজাইকে আঁকা সাধুদের কাছে প্রার্থনা করছেন যেন তারা তার হৃদয়কে পুড়িয়ে একদম শুদ্ধ করে দেয়। তিনি অনুভব করছেন যে তার হৃদয়, যা এখনও জাগতিক চাওয়া পাওয়ায় পূর্ণ, সেটা একটা মরণশীল প্রাণী, অর্থাৎ তার এই ক্ষয়ে যাওয়া শরীরের সাথে বাঁধা পড়ে আছে। ওয়ান্স আউট অফ নেচার, অর্থাৎ প্রকৃতির এই চক্র থেকে একবার বেরিয়ে আসতে পারলে তিনি আর কোনো প্রাকৃতিক রূপে ফিরে আসতে চান না। কোনো জীবন্ত প্রাণী নয়, কোনো গাছপালা নয়, কিচ্ছু না। আর এখানেই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইচ্ছাটা প্রকাশ পায়। তিনি চান তাকে যেন অমরত্বের কারুকার্যে রূপান্তরিত করা হয়। তিনি আর প্রকৃতির অংশ হতে চান না, বরং মানুষের তৈরি এক চিরস্থায়ী শিল্পকর্ম হতে চান। কি অসাধারণ একটা ভাবনা! এটাই হলো বক্তার চূড়ান্ত ইচ্ছা। তিনি হতে চান একটা সোনার পাখি, যা প্রাকৃতিক জন্ম মৃত্যুর চক্র থেকে পুরোপুরি মুক্ত। এটা হলো শিল্পের মাধ্যমে অমরত্ব পাওয়ার এক চূড়ান্ত রূপক। কবিতার এই গভীর অর্থকে ইয়েটস আরও জোরালো করেছেন এর নিখুঁত গঠনের মাধ্যমে। চলুন একটু দেখি
কিভাবে কবিতার কাঠামোটা এর মূল ভাবনার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। ইয়েস, এখানে অক্টোবর রিমা নামে একটা বিশেষ ফর্ম ব্যবহার করেছেন, মানে ৮ লাইনের স্তবক, যার ছন্দের মিলটা হল এবি এবি এসিসি। এই ফর্মের একটা মজা আছে, প্রথম ৬ লাইনে একটা ধারণা তৈরি হয়, আর শেষের ২ লাইনে সেই ধারণাটা একটা চরম পরিণতি পায়। এই গঠনটা কবিতার মেজাজকে হতাশায় ডুবতে না দিয়ে বরং একটা আশার দিকে নিয়ে যায়, যা বক্তার অমরত্বের দিকে যাত্রার সাথে একেবারে মিলে যায়। কবিতাটাকে এত শক্তিশালী করার জন্য ইয়েটস বেশ কিছু সাহিত্যিক কৌশল ব্যবহার করেছেন, যেমন বার্ধক্য বোঝাতে ছেঁড়া কোটের মতো অসাধারণ রূপক, আবার শিল্পের জগৎ বোঝাতে বাইজ্যান্টিয়ামকে প্রতীক হিসেবে ব্যবহার করা, আর সাধুদের সরাসরি সম্বোধন করে তিনি কবিতায় একটা নাটকীয় আবহ তৈরি করেছেন। সবশেষে আসুন আমরা কবিতার মূল ভাবনা এবং এর স্থায়ী তাৎপর্য নিয়ে একটু আলোচনা করি। এত বছর পরেও এই কবিতাটা কেন এত প্রাসঙ্গিক বলুন তো? তাহলে কবিতার মূল দ্বন্দ্বগুলো কি কি? একদিকে আছে নশ্বর জগৎ, যেখানে যৌবন ক্ষণস্থায়ী আর প্রকৃতি মানেই ক্ষয়, আর অন্যদিকে আছে শাশ্বত জগৎ, যেখানে শিল্প স্থায়ী আর আত্মা মহিমান্বিত। কবির পুরো যাত্রাটা হল এই প্রথম জগৎটা থেকে দ্বিতীয় জগতে যাওয়া, আর তার বাহন হল শিল্প। আর এখানেই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা লুকিয়ে আছে। ইয়েটস বলতে চেয়েছেন যে হ্যাঁ, আমাদের শরীর একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু মানুষের মন এমন স্থায়ী শিল্পকর্ম তৈরি করতে পারে যা সময়কে বুড়ো আঙুল দেখিয়ে টিকে থাকে। এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। যদি শিল্পই অমরত্ব লাভের একটা পথ হয়, তাহলে আমাদের রেখে যাওয়া স্থায়ী স্মৃতিস্তম্ভ বা আনএজিং মনিউমেন্ট কি হতে পারে? সেটা কি শুধু কবিতা, গান বা ছবি, নাকি আরও কিছু? এটা কিন্তু ভাবনার বিষয়, তাই না?